ব্যবসা বাণিজ্যের সংবাদ ও বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতে স্বাগত জানাচ্ছি আমি ইব্রাহিম পাঠান। কালো টাকা সাদা করার বিধান সংবিধানের সঙ্গে সংঘর্ষপূর্ণ। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত কালো টাকা সাদা হচ্ছে অর্থনীতির লাভ না ক্ষতি সংলাপে এমন কথা উঠে এসেছে এর মূল বক্তব্যে। অনলাইন সংলাপটি এখনো চলছে, সরাসরি যাচ্ছে সেখানে। আমি যে কনক্লুশনে বলতে চাই এখানে, and this is the relevant point, that the central problem is that we are all in a way failed, not only the revenue authorities but even the researchers, because we are never asking the right questions. What is the right question? Question is, what are the main areas in which you are expecting to find black money? এটা একটু প্রশ্ন করেন এখানে। And the relevant issue that you have to recognize over here is that this whole business of whitening black money, এটা তো every businessman going back to the Marwaris of Calcutta have learned from their mother's milk how to whiten black money. And they did not need any tax amnesty in order to whiten the money that they have. There were many, many ways. And the standard ways in India which existed was the movie industry. Virtually the entire Bombay movie industry was run on black money. All election campaigns for many, many years are all run on black money. After all, you will remember in India, there was a famous chief election commissioner by the name of Session. And one of the actions that he initiated in order to, in fact, enforce the ceiling on election expenditure was that he assigned a income tax officer to each election constituency. ডক্টর রহমান সোবহান চেয়ারম্যান সিপিডি তিনি বক্তব্য রাখছিলেন এ পর্যায়ে। এর আগে এসডিজি বাস্তবায়নে নাগরিক সংলাপ আয়োজিত অনলাইন সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ডক্টর আব্দুল মজিদ। তিনি বলেন, কালো টাকা সাদা করার সুযোগ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। একই সাথে এর মাধ্যমে অর্থনীতি কোনোভাবেই লাভবান হচ্ছে না, বরং এই সুবিধা অসৎ উপায়ে টাকা উপার্জনে আরও বেশি উৎসাহিত করে। তাই দীর্ঘমেয়াদে নৈতিক অর্থনীতির ভিত্তি তৈরি করতে হলে এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। ভারতসহ বিভিন্ন দেশের তথ্যপাত্য বিশ্লেষণ করে ডক্টর মজিদ বলেন, কালো টাকা সাদা করার পদ্ধতির সুফল পায়নি তারা। বিভিন্ন সংস্থার প্রতিবেদনের তথ্য তুলে ধরেন তিনি। বলেন, এই সুযোগের ফলে নৈতিকতা চর্চাকারী পুঁজিপতিরা নিরুৎসাহিত হন, অর্থনীতিতে অপপ্রতিযোগিতার সৃষ্টি হয়। এর ফলে অল্প কিছু কর দিয়ে অবৈধ উপায়ে বিপুল টাকা উপার্জনের পথ প্রশস্ত হয়। তবে ব্যবসায়ীরা দাবি করেন, কর্মসংস্থান তৈরির স্বার্থে কালো টাকার মালিকদের অর্থ সাদা করার সুযোগ দেওয়া উচিত। ধন্যবাদ ফরিদ সাহেব, আপনার সময়। সবাই যেন ঐক্যবদ্ধ হয়ে একটা মতে আসে, বিকজ মাল্টিপল সৎ আর নিয়মিত করদাতারা 15 থেকে 25% কর দেবেন, আর কালো টাকার মালিক শুধুমাত্র 10% কর দিয়ে সাদা করতে পারবে। এটা তো এর সঠিকতা নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। এই অনৈতিক নীতির পরিপোষণ, এর ফলে কর রাজস্ব আহরণের ক্ষেত্রে নৈতিক দাবি দুর্বল হয়ে যাবে। 73 সনে জিডিপির 7% ছিল কালো টাকার অংশ, আর লাস্ট আমার মনে হয় অর্থ মন্ত্রণালয়ের একটা জরিপ ছিল 2011 সনে, সেখানে কালো টাকার পরিমাণ ছিল 62.75%। এটা কিন্তু বাড়ছে এবং এখন 2020 সনে এসে হয়তো এটা আরো বাড়বে। যে আমাদের যে অর্থনৈতিক অঞ্চলগুলো আছে সেখানে আমরা উন্নয়নের দিকে নজরদার হতে পারি। আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের ব্যাপারে আমরা যদি একটু ছাড় দিই, সেখানে উৎপাদনমুখী যে শিল্পগুলো আছে সেখানে যদি আমরা সুযোগ দিই, তাহলে কিন্তু আমাদের নতুন কর্মসংস্থান তৈরি হবে। মহামারীর মধ্যেও অর্থ বছরের প্রথম 7 মাসে রেমিটেন্স বেড়েছে প্রায় 35%। এই সময় $1491 কোটি সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন প্রবাসীরা, যা আগের অর্থ বছরের একই সময়ে ছিল $1105 কোটি। শুধু জানুয়ারিতে প্রবাসীরা $196 কোটি দেশে পাঠিয়েছেন, যা ডিসেম্বরের তুলনায় প্রায় 20% বেশি। সরকারের 2% হারে প্রণোদনার পর থেকে বৈধ চ্যানেলে রেমিটেন্স বৃদ্ধি হয়েছে। প্রবাসী আয়ের শক্তিশালী ধারায় ভর করে সবল হচ্ছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুদও। সোমবার দিন শেষে রিজার্ভ দাঁড়িয়েছে $4291 কোটি। করোনা ভাইরাসের প্রভাব শুরুর পর রেমিটেন্স কমার পূর্বাভাস দিয়েছিল বিশ্বব্যাংক, IMF সহ বেশিরভাগ সংস্থা। ভারত সহ বিভিন্ন দেশে আন্তর্জাতিক সংস্থার সংখ্যা সত্যি হলেও বাংলাদেশের প্রবাসী আয় এখন পর্যন্ত চাঙা আছে।
বাড়ছে প্রবাসী আয়, প্রবাসীর কল্যাণ হচ্ছে কতটা? দক্ষতা বাড়াতে প্রবৃত্তির কার্যক্রম কাজে আসছে কতটুকু? এসব বিষয় নিয়ে আলাপে এখন যুক্ত হচ্ছেন বায়রার মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান। শামীম আহমেদ চৌধুরী নোমান, আপনাকে স্বাগত আমাদের টালিখাতার এই আলোচনায়। আমরা যেটি দেখলাম যে IMF, বিশ্বব্যাংক যে পূর্বাভাস দিয়েছিল, সেই পূর্বাভাস কিন্তু ডিঙিয়ে বাংলাদেশের যে প্রবৃদ্ধি প্রবাসী আয়ের ক্ষেত্রে সেটা কিন্তু বেশ সচল। এই যে একটি বিষয়, এখন প্রশ্ন আসছে যে যারা কষ্ট করে ঘাম ঝরিয়ে বাংলাদেশে টাকা পাঠাচ্ছেন, এই টাকা সার্বিকভাবে তাদের কল্যাণে কতটা ব্যয় করা যাচ্ছে, বাংলাদেশের যে পলিসি সেটি কতটুকু কাজে লাগছে তাদের জন্য? ধন্যবাদ। আপনাকে একটু ছোট কারেকশন আছে, সেটি হলো যে আমাদের আমি বর্তমানে বায়রার মহাসচিব নেই, আমি প্রাক্তন মহাসচিব, বিকজ বায়রা আমাদের ইলেকশন হবে সামনে, আমাদের টেনিউর শেষ হয়ে গেছে। সো আপনি যেটি বলেছেন, আপনার রিপোর্টে যেটি দেখিয়েছেন যে আমাদের অন্যান্য যে প্রেডিকশনটি ছিল, স্পেশালি কোভিড মহামারীর কারণে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে রেমিটেন্সের হার সেটি কিন্তু রেকর্ড পরিমাণ আমরা গত 5-6 মাসে দেখতে পেয়েছি। এটি ইটস ভেরি পজিটিভ দিক। আর যেটি হয়েছে যে এই যে রেমিটেন্স যেটি আসছে, এই আইটি আমাদের কর্মী ভাইরা তাদের স্বার্থে কতটুকু কাজে লাগছে এবং এই সেক্টরের বর্তমান পরিস্থিতিটা কি। আসলে রেমিটেন্স ইজ এ ডিফারেন্ট একটা ম্যাটার। রেমিটেন্স কেন বাড়ছে এটি নিয়ে নানান বিতর্ক থাকতে পারে, বাট মূল কথা হচ্ছে যে আমাদের রেমিটেন্স বাড়ছে। তার মানে আমাদের যে সকল কর্মীরা বিদেশে কর্মরত ছিলেন তারা তাদের কর্মস্থলে পুনরায় যোগদান করার সুযোগ হয়েছে। সেই কারণেই কিন্তু তারা এককালীন তাদের যে বেতন ভাতা দিয়ে আটকানো ছিল সেগুলো তারা পেয়েছেন বলে পাঠিয়েছেন। এবং আরেকটা প্রেডিকশন ছিল আমাদের এখানে রেমিটেন্সের সাথে, যে আমাদেরকে বলা হয়েছিল যে পোস্ট কোভিড বা কোভিড পরবর্তী পর্যায়ে আমাদের অনেক কর্মী ফেরত আসবেন। সেটিও আমি বলবো যে সরকারের দক্ষভাবে এই জিনিসটি হ্যান্ডেল করবার কারণে আমাদের কিন্তু সেই পরিমাণ কর্মী ফেরত আসেননি এবং তারা কিন্তু পুনরায় গ্রাজুয়ালি ডেস্টিনেশন কান্ট্রিগুলো তাদের কর্মজীবনে ফিরে যাচ্ছেন, সেখানে কিন্তু তাদের পুনরায় কাজ শুরু হয়েছে। এবং আরেকটি যেটি হলো যে নতুন করেও কিন্তু আমাদের দেশে আমাদের বিভিন্ন দেশে কর্মী যাচ্ছেন। যেমন আমি যদি নতুন করে বলতে চাই তাহলে যেমন দুবাই মার্কেটটি আমাদের জন্য বন্ধ ছিল, সেখানে একটি সুযোগ হয়েছে এখন আবার কর্মী প্রেরণ করবার, যেটি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন। সো সেখানে কিন্তু সব সেক্টরে দুবাইতে কিছু কিছু করে কর্মী যাওয়ার একটা সুযোগ হয়েছে। সেই হিসাবে দুবাইতে কিন্তু এখন রেগুলারলি কিছু কর্মী যাচ্ছেন। সৌদি আরব তার বর্ডার খুলেছে এবং সেখানে আমাদের পুরনো কর্মীর সাথে সাথে নতুন ডিমান্ড আসছে, সেখানে কিন্তু আমাদের কর্মী যাচ্ছেন। তবে যেটি হয়েছে আমাদের এই কর্মী প্রেরণের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা যেটি হয়ে গেছে আমাদের, সেটি হলো আমাদের টিকিট প্রাইস। আমরা এটি নিয়ে আমরা এই সেক্টরে যারা কাজ করছি আমরা প্রচন্ড রকম বিপদের মধ্যে আছি বলতে গেলে, যে $300 টিকিট এখন 1000 থেকে 1200-1500 ডলার হয়ে গেছে। এই টিকিট প্রাইসটি যদি আমরা নিয়ন্ত্রণে না আনতে পারি, তাহলে আমরা যারা এই সেক্টরে কাজ করছি এবং যারা বিদেশে যাচ্ছেন কর্মী ভাইরা, তাদের যে কস্ট, আমরা যেটা মাইগ্রেশন কস্ট বলি, সেটি কিন্তু নিয়ন্ত্রণে রাখবার সুযোগ হচ্ছে না। জি, শামীম আহমেদ চৌধুরী নোমান, একটি বিষয় আপনার এই প্রসঙ্গ ধরে জানতে চাই। এই যে বলছেন যে বিমান ভাড়াটা অত্যধিক বেড়ে গেছে, যারা প্রবাসে যান তাদের পক্ষে অনেক সময় বহন করা কঠিন হয়ে পড়ে, আপনারা যারা বাইরে প্রবাসীদের পাঠিয়ে থাকেন তারাও বিপদে পড়ে যান। এই ক্ষেত্রে যে তারা যে বিপুল পরিমাণ প্রবাসী আয় বাংলাদেশে পাঠাচ্ছেন, সরকার তো নানাভাবে উদ্যোগ নিচ্ছে, উন্নয়ন উদ্যোগ নিচ্ছে তাদেরকে ভালো মতো সেই সব জায়গায় কাজে লাগানোর জন্য, তাদের দক্ষতা বৃদ্ধির জন্য। তো বিমান ভাড়ার ক্ষেত্রে সরকারের এখানে ভর্তুকি দেওয়ার কোনো বিধান আছে কিনা, অথবা থাকা উচিত কিনা, যেন উৎসাহ পায় মানুষ বাইরে যেতে, কাজে যেতে? আপনি কি মনে করেন? আপনি তো এর সঙ্গে যুক্ত অনেকদিন ধরে। ধন্যবাদ। এই ব্যাপারে অলরেডি আমরা আমাদের মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে আলাপ করেছি। মাননীয় মন্ত্রী মহোদয় বিমান মন্ত্রণালয়কে অলরেডি অবহিত করেছেন এই ব্যাপারটি, যাতে ইমিডিয়েটলি ব্যাপারটি পদক্ষেপ নেওয়া হয়। কারণ আপনি দেখেন যে $300, $250-300 টিকিট যদি আমাদের $1200 বা $1500 কিনতে হয় এবং ইটস নট অ্যাভেলেবেল, তাতে দুটি প্রবলেম হচ্ছে। একটি হলো আমরা অধিক পয়সা দিয়ে লোক পাঠাতে হচ্ছে, দ্বিতীয় হচ্ছে ফ্লাইটের নন অ্যাভেলেবিলিটির কারণে আমাদের কিন্তু অনেক সময় যে টাইম ফ্রেম থাকে সেখানে কিন্তু আমরা লোক পাঠাতে ব্যর্থ হচ্ছি। এবং কোভিড এর যে বর্তমান অবস্থা আমরা দেখতে পাচ্ছি, আমরা যেটি অলরেডি গতকালকে যেটি আলাপ হয়েছে সেটি হলো যে মিডল ইস্টের দিকে কিন্তু কোভিড এর প্রকোপটা আবার আস্তে আস্তে বাড়ার দিকে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই যে সময়টা আছে, এখন যে বর্ডারটা খোলা আছে, তার মধ্যে যদি আমরা আমাদের যেসব কর্মীরা রেডি হয়ে আছেন তাদেরকে যদি পাঠাতে ব্যর্থ হই এবং কোনো কারণে যদি আবার এই বর্ডারটি বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু এই সেক্টরটি আবার একটু হুমকির সম্মুখীন পড়বে, ফাইন্যান্সিয়াল ক্ষতি, এবং যারা যেতে পারবেন না। সেই ক্ষেত্রে আমরা বিনয়ের সাথে বলবো যে এই টিকেটের নিয়ন্ত্রণ যাদের হাতে আছে, বিমান মন্ত্রণালয় যদি অন্যান্য সব এয়ারলাইন্সের সাথে কথা বলে
কিভাবে অন্তত এই যে স্মার্ট কার্ডের মাধ্যমে বিদেশে যে কর্মীরা যাচ্ছেন তাদের জন্য একটি স্পেশাল ফেয়ার করা, যাতে আমরা এই কর্মীদেরকে স্বল্প ব্যয়ে পাঠাতে পারি। আদারওয়াইজ আমাদের জন্য সাংঘাতিক রকম বিপদের আমরা মধ্যে পড়বো এবং আমরা এই কর্মীদেরকে নিয়ে কিন্তু আরেকটি হতাশার মধ্যে চলে যাব। তো এই জায়গাটায় আমি যত দ্রুত সম্ভব এই জায়গাটা ব্যবস্থা নেওয়ার জন্য করা যেতে পারে। ইভেন দেন এই কর্মী পাঠাবার জন্য আপনার আমাদের অনেক বিমান কিন্তু এখন অনেকগুলো সেক্টর খোলা নাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের বিমান কিন্তু আমাদের ফ্লিট বসে আছে। সেখানে যদি একটি ডেস্টিনেশন কান্ট্রির সাথে আলোচনা করে যদি স্পেশাল ফ্লাইটের ব্যবস্থা করা হয় শুধু ফর দি মাইগ্রেন্ট ওয়ার্কার্স, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে একটি সাশ্রয়ের মধ্যে পড়তে জি, পারবো। শামীম চৌধুরী নোমান, আপনার কাছ থেকে শেষ প্রশ্নটা জানতে চাই। আপনি বলছেন যে অনেকেই বসে আছেন, অপেক্ষা করছেন, যেতে পারছেন না বিমান ভাড়ার কারণে, বিভিন্ন কারণে। আপনাদের কাছে কি এরকম কোনো তথ্য আছে যে আসলে যেতে চাচ্ছেন প্রবাসে পুরনো কর্মী অথবা নতুন কর্মী, কিন্তু যেতে পারছেন না, শতাংশের হারে কি পরিমাণ মানুষ আটকে আছেন যারা যেতে চাচ্ছেন পারছেন না? এই জিনিসে এই মুহূর্তে সংখ্যা বলা মুশকিল, তবে আমরা যদি আমরা যদি ইমিগ্রেশনটা দেখি তাহলে আমরা দেখি যে অ্যাভারেজ আমাদের 1000 থেকে 2000 লোকের ডেইলি ইমিগ্রেশন হচ্ছে। তার মানে আমাদের সংখ্যাটি বাড়ছে। তাহলে আমাদের যদি ডেইলি 1 থেকে 1500 লোকের ইমিগ্রেশন হয়, তাহলে আমরা বলতে পারি মাসে প্রায় 45,000 কর্মী আমার রেডি হয়ে যাচ্ছে যাওয়ার জন্য। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সেই পরিমাণ ফ্লিটের ব্যবস্থা না করতে পারলে তাহলে কিন্তু আমরা সমূহ আরেকটি বিপদের মধ্যে পড়ে যাব। জি, শামীম চৌধুরী নোমান, অসংখ্য ধন্যবাদ। আপনার এই সময় আমাদের সময় দিয়েছেন, টালিখাতে সময় দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। টালিখাতে এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের সংবাদের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায়। ভারতের পেট্রোপোল স্থলবন্দরের শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। শুরু হয়েছে 2 স্থলবন্দরের মধ্যে পণ্য আনা নেওয়া। সেখানকার খবর জানাচ্ছেন সহকর্মী সাকিরুল কবির রিটন। সাকিরুল কবির রিটন, আপনাকে স্বাগত জানাচ্ছি। শেষমেশ কিন্তু আমরা দেখতে পেলাম যে বন্দর সচল হয়েছে, দাবি দেওয়া মানা হয়েছে, আমরা আভাস পাচ্ছি। কতটুকু মানা হয়েছে এবং কতদিন এরকম সচল থাকবে সেটা আপনার কাছে জানতে চাচ্ছি। ইব্রাহিম, গত রোববার এবং সোমবার 2 দিন পেট্রাপোল বন্দর ব্যবহারকারী যে শ্রমিক সংগঠনগুলো আছে তারা জীবন জীবিকা বাঁচাও আন্দোলন কমিটির নামে তারা যে আন্দোলনের 5 দফা দাবি দিয়েছিল পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষের কাছে, এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা বলেছিল যে তারা পেট্রাপোল বন্দরে তারা কর্মবিরতি পালন করবে এবং এই কারণে গত 2 দিন বেনাপোল এবং পেট্রাপোল সীমান্তে কোনো মালামাল বাংলাদেশে প্রবেশ করেনি, যে কারণে ওপাশে প্রায় 500টি গাড়ি আটকা পড়েছিল। আর সকাল থেকে সেই গাড়ি আবার প্রবেশ শুরু করেছে বাংলাদেশে পণ্য নিয়ে। পেট্রাপোল শ্রমিক সিএনডিএফ অ্যাসোসিয়েশনের যিনি সাধারণ সম্পাদক কার্তিক চ্যাটার্জি, তার সাথে আমার ফোনে কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ যে জীবন বাঁচাও সংগ্রাম কমিটি যে 5 দফা দাবি দিয়েছিল তার মধ্যে তারা আপাতত 2টি দফা দাবি মেনে নিয়েছে। এই কারণে তারা ধর্মঘট প্রত্যাহার করায় যে বেনাপোল বন্দর এবং পেট্রাপোল বন্দর সচল হয়েছে। বাকি 3টি দাবি তারা বলেছে আগামী 20শে ফেব্রুয়ারির পরে সেই 3টি দাবি তারা পূরণ করবে। এই আশ্বাসের পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষের এই আশ্বাসের ভিত্তিতেই মূলত বন্দর 2 দেশের বন্দর সচল হয়েছে এবং এখানকার শ্রমিকরা আবার কাজে ফিরেছে, দেশের আমদানি রপ্তানি আবার সচল হয়েছে। ইব্রাহিম, বেনাপোল বন্দর থেকে এই ছিল সর্বশেষ অবস্থা। শাকিরুল কবির রিটন, অনেক ধন্যবাদ আপনার এই তথ্য পেয়ে। অবশ্যই যারা আমদানি রপ্তানির সঙ্গে যুক্ত তারা উপকৃত হবেন। এবারে এক নজরে দেখে নেব ঢাকার পুঁজিবাজারের আজকের লেনদেনের সর্বশেষ পরিস্থিতি। ঢাকার বাজারের প্রধান সূচক আমরা দেখতে পাচ্ছি ইতিবাচক পর্যায়ে আছে। সকাল থেকেই এক ধরনের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে। 11:30টার দিকে সবচেয়ে আজকের জন্য দুর্বল অবস্থা ছিল। প্রধান সূচক ডিএসইএক্স আমরা পাচ্ছি যে 8.15 বেড়ে অবস্থান করছে 5,607 পয়েন্টে। ডিএসইএস সেটি এখনও নেতিবাচক পর্যায়ে রয়েছে এবং ডিএস30 সেখানেও 4.47 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 2,129 পয়েন্টে। ঢাকার বাজারে এখন পর্যন্ত 459 কোটি টাকা লেনদেন হয়েছে। হাতবদল হয়েছে শেয়ারগুলোর মধ্যে। দেখতে পাচ্ছি 154টি দাম বেড়েছে, কমেছে 95টির এবং অপরিবর্তিত আছে 96টি কোম্পানির শেয়ারের দাম। এবার আমরা একটু দেখে নেব যে বাজারে আজকে টপ 20 শেয়ার গ্রুপের মধ্যে এগিয়ে আছে কোন কোম্পানিগুলো। বেক্সিমকো ফার্মা একই কোম্পানির দুটি প্রতিষ্ঠান যেটি আমরা দেখতে পাচ্ছি যে 1 এবং 2 নম্বরে আছে।
3 নম্বরে আছে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ, 4 নম্বরে আছে রবি, 5 নম্বরে লঙ্কা বাংলা ফাইন্যান্স, তারপরে আছে রিপাবলিক ইন্স্যুরেন্স, 7 নম্বরে সামিট পাওয়ার, 8 নম্বরে ইউনাইটেড পাওয়ার এবং 9 নম্বরে বিকন ফার্মাসিউটিক্যাল দেখতে পাচ্ছি আমরা, 10 নম্বরে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ। ইসলাম ব্যাংক তালিকা আজ এ পর্যন্তই, সঙ্গেই থাকুন।